টেস্ট পরীক্ষায় ৩৫ পাওয়া ছেলেটি এসএসসি পরীক্ষায় কিভাবে ৯১ পেল? এটা কি শুধুই ছিল মিরাক্কেল নাকি এর পিছনে ছিল মাস্টার প্ল্যান? আজকে তোমাদেরকে জানাবো কিভাবে তোমরা বিজিএস এ ভালো নাম্বার পাবে এবং কিভাবে সৃজনশীল লিখলে বিজিএস এ ৯০+ নাম্বার তোমরা পাবে এবং বিজিএস নিয়ে তোমাদের ভয় এবং বিজিএস নিয়ে তোমাদের কনফিডেন্স লো হওয়ার যে সমস্ত কারণ এবং বিজিএস এ কিভাবে তোমরা অনেক কনফিডেন্ট হবে এবং ভালোভাবে সৃজনশীল লিখবে এবং সম্পূর্ণ নাম্বার পাবে, তাই থাকছে আজকের এই ভিডিওটিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি মোহাম্মদ আবির হাসান। সবাই তো চিনছই আমাকে, বেশ কিছুদিন ধরেই তোমাদেরকে হেল্প করার ট্রাই করছি। তো ভাইয়ারা, আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওটিতে আমি তোমাদেরকে জানাবো আমাদের এসএসসি বিজিএস জার্নিটা আসলে কেমন ছিল। আমরা এসএসসির টাইম বিজিএসটা আসলে কিভাবে পড়েছিলাম এবং এসএসসির আগ মুহূর্তে আমাদের বিজিএস এর উপর প্রিপারেশনটা আসলে কেমন ছিল। সো চলো শুরু করি আমাদের সেই জার্নিটা। সো তোমরা দেখতেই পাচ্ছ আজকে তোমাদের নতুন এক ভাইয়া বসে আছে আমার পাশে। সো তার নাম হলো তৌফিক, এই সেই আমার বন্ধু। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মোহাম্মদ তৌফিক আশরাফি। সো তোমাদের এই ভাইয়া বিজিএস এ টেস্ট পরীক্ষায় কত পেয়েছিল জানো? হ্যাঁ, সে বিজিএস এ টেস্ট পরীক্ষায় পাইছিল মাত্র ৩৫। কি তুমি এর ছাড়া বেশি নাম্বার পাইছো না? হ্যাঁ, তুমি এর ছাড়া বেশি নাম্বার পাইছো। তো সে বিজিএস এ টেস্ট পরীক্ষায় ৩৫ থেকে এসএসসি এক্সাম অবধি সে কিভাবে আসলে বিজিএস এ ৩৫ থেকে ৯১ পেল, সে জার্নিটা আসলে কেমন ছিল? তো চলো তাকে জিজ্ঞেস করি। সো তৌফিক, তোর বিজিএস এ আসলে ৩৫ পাওয়া কিভাবে হলো? আসলে ৩৫ কিভাবে? আসলে বিজিএস সাবজেক্ট আমার খুব একটা ভালো লাগতো না। আমার ফেভারিট সাবজেক্ট ছিল হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। যার কারণে আমি মুখস্থবিদ্যা টাইপের সাবজেক্টগুলো খুব একটা পছন্দ করতাম না। আমি আসলে খুব একটা পড়তাম না, সময় দিতাম না বিজিএসকে। আমি মুখস্থ মনে করতাম এটাকে। আচ্ছা, তো দেখো এখানেই তোমরা যে প্রথম ভুলটা করো সেটা হচ্ছে বিজিএস কে মুখস্থ সাবজেক্ট হিসেবে ভেবে নিয়ে আর বিজিএস নাই পড়া। বিজিএস কিন্তু এমন একটা সাবজেক্ট বা ওই কিন্তু এমন একটা সাবজেক্ট যেটা তুমি একটু বুঝে রিডিং পড়ো, বুঝে বুঝে যদি পড়ো, চ্যাপ্টার সিলেক্ট করে যদি পড়ো, এটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। ওকে, তো আচ্ছা, তো এবার হচ্ছে তুই যে ৩৫ পাইছিলি টেস্টে, হুম। তো টেস্টের পরবর্তী সময়ে কি তুই পড়তে বসছিলি না আরো পরে? টেস্টের পরেও আসলে অনেক সময় আমি নষ্ট করছিলাম, হেলাফেলাই কাটাইছিলাম, ঘোরাঘুরি করে বেড়াইছিলাম। এসএসসি পরীক্ষার মোটামুটি ১৫-১৬ দিন আগে আমার ভয় লাগা শুরু হয় যে আসলে বিজিএস তো কিছুই পারি না, কি করব, কিভাবে পড়বো। আচ্ছা, তো দেখো এর অবস্থাও কিন্তু তোমাদের মতো ছিল। এও কিন্তু এসএসসির ১০ থেকে ১৫ দিন আগেই বুঝতে পারে যে আসলে বিজিএস এ সে কিভাবে ভালো করবে। কেননা সে সারা বছর কিন্তু বিজিএস এ কিছুই পড়ে নাই। কিভাবে বিজিএস পড়তে হয় সেটাও জানে নাই। তার পরবর্তীতে এসএসসির ১০ থেকে ১৫ দিন আগে সে কিভাবে রিয়ালাইজ করলো যে আসলে তার বিজিএস পড়া লাগবে, বিজিএস আসলে সে কিভাবে নাম্বার তুলবে, সে কিভাবে আসলে বুঝলো যে কিভাবে পড়বে, সেটা চলো তাকে জিজ্ঞেস করি। সো তারপরে তুই এসএসসিতে যখন বুঝতে পারলি ১৫-২০ দিন আগে যে তোর বিজিএস এবার পড়া লাগবে, তো তুই শুরু করলি কিভাবে? আমি আসলে বুঝতে পারছিলাম যে বুঝতে পারছিলাম না যে কোথায় থেকে শুরু করব। তারপর তুই তো জানিসই, তোকে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে কি আচ্ছা, পড়বো। তো যেহেতু আমার বন্ধু, তো সে আমাকে জিজ্ঞেস করছিল যে আসলে বিজিএস এ সে কিভাবে ভালো করবে। তো দেখো আমারও কিন্তু বিজিএস এর নাম্বার অনেক কম ছিল। আমরা গভর্নমেন্ট স্কুল সেম জায়গায় পড়তাম, মেহেরপুর গভর্নমেন্ট স্কুল। তো সেখানে আমরা পড়তাম। আমাদের বিজিএস এর যে টিচার ছিল ভাই, টিচারের কথা নাই বলি, তিনি আমাদেরকে বিজিএস এ এত কম নাম্বার দিত ভাই। তো পরবর্তীতে আমরা একটা জিনিস এসএসসির পর রিয়েলাইজ করলাম যে তার কোন কম নম্বর দেওয়ার যে সে যে আমাদের কম নম্বরটা দিত, সেটা দিয়ে সে আসলে ভালো কাজ করছিল। কেন কেন বলছি? কারণ সে আমাদের খাতাটা দেখতো কিন্তু খুবই হার্ডলি, কিন্তু এসএসসি পরীক্ষায় কিন্তু এত হার্ডলি খাতা দেখে না। সো এই জিনিসটা তোমরা মাথায় রাখবা যে তোমরা যদি এখন স্কুলে যদি পরীক্ষায় ভালো নাম্বার না পাও এবং স্কুল বা কোনো মডেল টেস্ট পরীক্ষা দিয়ে যদি তুমি ভালো নাম্বার না পাও, হতাশ হওয়া যাবে না। কেননা এসএসসির খাতা অতটা হার্ড করে দেখে না যতটা তোমরা মনে করো। ওকে, সো এর পরবর্তীতে আমি হচ্ছে ওকে বলি যে আসলে এসএসসি পরে মানে ওই ১৫ দিন আগেও আমাকে জিজ্ঞাসা যে আসলে বিজিএসটা ও কিভাবে পড়বে। সো পরবর্তীতে আমি ওকে বলি যে চ্যাপ্টার সিলেক্ট করবি, কোন কোন চ্যাপ্টার আসলে ওর পড়া লাগবে। আমাদের তো ধরো ফুল সিলেবাস ছিল, বাট তোমাদের তো ধরো ফুল সিলেবাস না, তোমাদের মাত্র ৬টা অধ্যায় আছে। সো সেই ৬টা অধ্যায় পড়ে তোমরা কিভাবে আজকে খুবই ভালোভাবে প্রিপারেশন নেবে, মাত্র ৭ দিন আর বাকি আছে তোমাদের পরীক্ষায়। সো মাত্র ৭ দিনে কিভাবে তোমরা বিজিএস এর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিবে এবং ৯০+ নাম্বার এনশিওর করবে, তাই জানাবো আজকে তোমাদের এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপে। আচ্ছা, সো তোকে যখন আমি বললাম যে এই চ্যাপ্টারগুলো পড়তে হবে, এই চ্যাপ্টারগুলো এইভাবে পড়া লাগবে, সো তুই কিভাবে পড়লি, যে আসলে শুরু করলি কিভাবে? আমি প্রথমে আমার ভাগ্য আসলে ভালো ছিল, যেহেতু জুলাই অভ্যুত্থান হয়েছিল, তার কারণে ১ নম্বর আর ২ নম্বর চ্যাপ্টারটা বাদ দিতে হয়েছিল। আমার আসলে ওই ২ টা চ্যাপ্টারই খুব প্যারা হতো পড়তে গিয়ে। খুব আচ্ছা, তো এবার বলি যে তোমাদের অনেকেরই ১ এবং ২ নম্বর চ্যাপ্টারটা পড়তে একটু কষ্ট হয়ে যায়। কেননা এখানে বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত অনেক কোশ্চেন থাকে। এখানে ইতিহাস সম্পর্কিত বিভিন্ন সাল আছে এবং বিভিন্ন ডকুমেন্ট টাইপের আছে, যেগুলো দেখে তোমরা আসলে ভয় পাই যাও যে এগুলো ভাইয়া কিভাবে মুখস্থ করবো, এত কিছু কি আর মুখস্থ করা যায়? তো এই জিনিসটা নিয়ে তোমরা অনেক প্যারা খাও ১ এবং ২ নম্বর চ্যাপ্টার নিয়ে। সো তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষা ১ নম্বর চ্যাপ্টার নাই, তাইলে তোমরা বাইচে গেছো এবং তোমাদের জাস্ট ২ নম্বর চ্যাপ্টারটা আছে, যেটা খুব একটা কঠিন না। এখানে তোমার ইতিহাস এবং মুজিবনগর সরকার, তারপরে হচ্ছে তোমার বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীরা কিভাবে ভূমিকা রাখছিল, এই সমস্ত জিনিসপাতি আছে। তো এটা তোমাদের আমি সামনে বলবো যে কিভাবে আসলে কোন কোন চ্যাপ্টার থেকে তোমরা সিকিউ লিখবে, কিভাবে লিখবে, আসছি আমরা। আচ্ছা,
সো তুই হচ্ছে বিজিএস এর 1 এবং 2 নম্বর চ্যাপ্টার যেহেতু ভালো পারতিস না, ওগুলো তোকে আমি তোকে বলছিলাম যে মেইন যে টপিকগুলো জাস্ট সেই টপিকগুলো ধারণা রাখতে, এবং মেইন টপিক ধারণা রাখার ফলে জাস্ট কিছু সাল একটু মাথায় রাখা, যেগুলো না রাখলেই নয়, জাস্ট এমসিকিউ এর জন্য। যদিও এমসিকিউ তে সাল তেমন আসে না। আচ্ছা, সো এর পরবর্তীতে তোকে আমি ওইটা সাজেশন দেওয়ার পর তুই আসলে আর কোন চ্যাপ্টারগুলো পড়ছিলি বা কিভাবে পড়ছিলি অন্য চ্যাপ্টারগুলো? আমি চ্যাপ্টার 3 ভৌগোলিক রাশির ওগুলো পড়তাম ভালো করে, কারণ ওখানে আসলে চিত্র আঁকানো যেত, আর আমি সৃজনশীলের মধ্যে চিত্র দিতাম যেন আমাকে ইনফরমেশন কম দিতে হয়, আসলে আমি মুখস্থ কম করতাম। আচ্ছা, তার মানে তোমাদের যে চ্যাপ্টার 3 রয়েছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, সরি বাংলাদেশের ভূমণ্ডল সামথিং কি একটা অধ্যায় রয়েছে। তো সেই অধ্যায়টাতে আসলে আমাদের যে চিত্র আঁকানো লাগে কোন জায়গায়, যে যখন তোমার মনে করো জোয়ার ভাটা কেন হয়, তারপরে সূর্যের অবস্থান কোথায়, তারপরে তোমার হচ্ছে ওই সম্পর্কিত যে কোন জায়গায় কোন কত তারিখ হচ্ছে বা কোন জায়গায় অবস্থা কেমন, তো ওই যে জিনিসটা কোন জায়গায় কত বাজে কত কি হয়, ভৌগোলিক অবস্থান, তারপরে হচ্ছে তোমার আমাদের যে রয়েছে লাইক ভূমণ্ডলীয় অবস্থান, তারপরে কোথায় আসলে যা যা দরকার আর কি, সেই যে জিনিসগুলোতে অনেক ক্ষেত্রে তোমার চিত্র আঁকানো যায়। চিত্র যদি আঁকাতে পারো তুমি, লাইক জোয়ার ভাটাতে কখন কি হয়, চাঁদের চিত্রটা যদি তুমি আঁকাও, সেভাবে মার্কিং করে দাও, তোমার কিন্তু এসএসসিতে বেশি নম্বর দেবে স্যাররা। কেননা তুমি যখন দেখবে যে তুমি চিত্র আঁকাইছো, ম্যাপ আঁকাইছো, ওই টাইম কিন্তু তোমার স্যার বেশি খুশি হয়ে যাবে যে ছেলেটা আসলে জানে, আসলে পড়ে। তো তোমরা কি করবা, চ্যাপ্টার 3 থেকে, যেহেতু তোমাদের কোশ্চেন আসবে যে হচ্ছে চ্যাপ্টার 3 থেকে বাংলাদেশের অবস্থান কখন কোন জায়গায় কত সময় হয়, অর্থাৎ সময়ের পার্থক্য, তারপরে হচ্ছে আরো বিভিন্ন টাইপের প্রশ্ন আসলে আসে, লাইক ধরো বিভিন্ন স্থানে সময়ের পার্থক্য, তারপর হচ্ছে জোয়ার ভাটার কারণ, তারপর হচ্ছে বিভিন্ন স্থানে ঋতু পরিবর্তন হওয়ার কারণ, তারপর হচ্ছে আমাদের পৃথিবী এবং অন্যান্য গ্রহের সাথে যে তুলনাগুলো করে। সো তোমরা একটু চিত্র যদি দিতে পারো, সো অ্যাড করার ট্রাই করবা। ওকে, সো এবার আমি বলি যে আসলে তুই সবগুলো চ্যাপ্টারগুলো পড়ার পরে আসলে তুই কিভাবে লিখছিস। অনেকে আমাদের ভাইয়ারা অনেকে আছে যারা হচ্ছে টাইম মেনটেন করতে পারে না। বিজিএস এ আসলে 7টা সেট তো লিখতে হয়, যেহেতু তোমাদের অনেক কম, তোমাদের 8টা প্রশ্ন থাকবে, বাট তোমাদের লিখতে হবে হচ্ছে 5টা। সো তোমরা অনেক ভালো সুযোগ পাইছো এখানে। সো এটা তোমাদের দিকে একটা মানে ভালো দিক আর কি, তোমরা কম জিনিস লেখার লাগবে বা টাইমও হয়তো কম হবে, আর সাথে তো সংক্ষিপ্ত প্রশ্নও দেবে তোমাদের। সো এগুলো কিভাবে পারবা তোমাদের বলি। আচ্ছা, তো সৃজনশীল তুই আসলে লিখতিস কিভাবে? সৃজনশীল কি খুব বড় করে লিখতিস, নাকি এমন একটি মেইন যে টপিক গুলো সেগুলো ভালোভাবে লিখে আসতিস, আর চিত্র দিতিস এবং জিনিসটা আসলে মার্জিত রাখতিস? না, আসলে শুরু থেকে আমি সবগুলো সৃজনশীল আসলে সেম লেন্থে লেখার চেষ্টা করতাম। প্রথম সৃজনশীলে ক খ 1 পেজ, গ 1 পেজ, আর ঘ 1.5 পেজ, এভাবে লিখতাম সবগুলোই এরকম। আচ্ছা, তার মানে এ হচ্ছে তোমার একটা সৃজনশীল প্রথম। তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে বিজিএস বলো, বাংলা বলো, তারপরে ইসলাম শিক্ষা বলো, মানে যে সৃজনশীলগুলো তোমাদেরকে লিখতে হয়, সেগুলোতে তোমরা কি করো, প্রথম এবং দ্বিতীয় তৃতীয় সৃজনশীলগুলো একদম মনের মাধুরী মিশিয়ে যতটা বড় করা যায় তোমরা করে ফেলো। বাট লাস্টের যে সৃজনশীলগুলো থাকে 3 4 5 বা তার পরবর্তী যে সৃজনশীলগুলো থাকে, সেগুলো কিন্তু তোমার হাতের লেখা ভাই চেনা যায় না। তো তুমি যখন একটা খাতার ইমপ্রেশন শুরু করবা হাই লেভেল দিয়ে, বাট শেষ করবা তুমি লো লেভেলে, তখন টিচার কিন্তু এমনিতেই তোমাকে নাম্বার কম দেবে। প্রথমের 2টা সৃজনশীলের নাম্বার বেশি দিলেও আলটিমেটলি লাস্টের সৃজনশীলগুলোতে কিন্তু তোমাকে নাম্বার কম দিবে। তাহলে তোমাদের কি ভুলটা করা যাবে না, যে সৃজনশীলের লেন্থ প্রথমে বড় এবং লাস্টে ছোট, এটা করা যাবে না। সৃজনশীলের লেন্থ অলওয়েজ তোমাদেরকে সমান রাখার চেষ্টা করতে হবে। এখন তোমরা বলো যে ভাইয়া কয় পেজ লিখবো, আসলে সৃজনশীল তো বড় না লিখলে মার্ক দেয় না, অনেক বেশি লেখার লাগে, যত লিখবো তত মার্ক। আসলে ভাইয়া ব্যাপারটা এমন না। তুমি যদি ভুলভাল ইনফরমেশন দিয়ে খাতা ভরায় রাখো, তাহলে কিন্তু তোমাকে স্যার নাম্বার দিবে না। তুমি কি করবা দেখো, সৃজনশীলের মেইন যে প্রশ্ন যেটা করবে, সেই প্রশ্নের উপরে তুমি যতটুকু জানো, যেভাবে জানো, সেটা তুমি মেইন আকারে লিখে আসবা। এবার যদি আমাকে জিজ্ঞাসা যে ভাইয়া গ কত পেজ লিখবো, ঘ কত পেজ লিখবো, তাহলে তুমি যদি হাতে লেখা যদি তোমার ফার্স্ট হয় এবং তুমি যদি ভালো জানো, এই বিজিএস সম্পর্কে যদি তোমার ধারণা অনেক বেশি থাকে, তাহলে ধরো তুমি ক খ 1 পেজে লিখবা, তারপরে গ লিখবা হচ্ছে 1.5 পেজ, ঘ লিখবা হচ্ছে 2 পেজ বা এর একটু কম। বা তুমি যদি আরো কম করে লিখতে চাও, তাও সমস্যা নেই, তুমি গ লিখবা 1.5 পেজ, ঘ লিখবা 1.5 পেজ, এইভাবে প্রতিটা সৃজনশীল সমানভাবে লিখবা, যেন প্রথম সৃজনশীলটা শাহরুখ খান আর লাস্টেরটা সোলাইমান খান না হয়। এটা তোমাকে মাথায় রাখার লাগবে। ওকে, সো এবার আসি যে এর পরবর্তীতে আসলে তুই এমসিকিউ কিভাবে ভালো করলি? আসলে এমসিকিউ এর পেপারটা আমার একটু ভাগ্য ভালো ছিল। আমি পুরাতন বোর্ডগুলো পড়ে যেতাম। আমি 16 সাল থেকে শুরু করে একদম 24 সাল পর্যন্ত যতগুলো বোর্ড ছিল সবগুলোর এমসিকিউ পড়ে যেতাম, কারণ বই এখান থেকে পড়তে কি আমার কমন ভালো আসছিল লাগে। তোর কোনো? আমি অলমোস্ট 25-26 কম পেয়েছিলাম। তাহলে দেখো, তোমরা যদি বোর্ড কোশ্চেন সলভ না করো, বোর্ডের এমসিকিউ গুলো সলভ না করো, যদি বিগত বছরের লাইক ধরো 17 18 19 20 সালের যদি তোমরা বোর্ড কোশ্চেন গুলো সলভ করো, তাহলে কিন্তু ওখান থেকে হুবহু কমন চলে আসে অনেকটা। ইভেন আমিও তোমার বিজিএস এর দিন হচ্ছে 17 এবং 18 19 20 এই টাইপের অধ্যায়গুলো, অর্থাৎ অনেক বছর আগের যে চ্যাপ্টার গুলো ছিল, মানে অধ্যায়গুলো ছিল বোর্ড কোশ্চেনে আসছিল, তো আমি সেখান থেকে তোমার পড়ে গিয়েছিলাম। এবং বিশ্বাস করবে না তোমরা, প্রতিটা সাবজেক্টে ম্যাথ বলো, তুমি আইসিটি বলো, তুমি বিজিএস বলো, সমস্ত সাবজেক্টে কিন্তু আমি প্রায় 20 থেকে 22টা এমসিকিউ ওই 2017 18 সালের বোর্ড থেকে
থেকে কিন্তু আমি কমন পাই। তো তোমরা কি করবা, তোমরা 2018 সালের পরবর্তী থেকে অর্থাৎ 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এইটুকু তোমরা সবগুলা ভালোভাবে পড়ার চেষ্টা করবা। দেখবা অনেক তোমরা এখন মনে করবা যে ভাইয়া 2018 থেকে 2025 পর্যন্ত সৃজনশীল এমসিকিউ কিভাবে করবো, এত এমসিকিউ আমি কিভাবে সারবো। দেখো ভাইয়া 25টা করে 30টা করে এমসিকিউ থাকে প্রতিটা বোর্ডে, কিন্তু প্রত্যেক বছরে কিন্তু সেম টাইপের এমসিকিউই আসে। একটাতে মনে করো প্রত্যেকটাতে অ্যাভারেজ 25টা এমসিকিউ প্রায় কাছাকাছি সেম হয়, 20 থেকে 25টা এমসিকিউ প্রায় সেম হয়, বা এতটাও যদি না হয় তাহলে 10 থেকে 15টা এমসিকিউ কিন্তু একই থাকে। তো তোমরা দেখবা যখন তুমি 2018 থেকে 2025 পর্যন্ত এমসিকিউ পড়বা, দেখবা ঘোরায় ফিরায় সেই অনেক এমসিকিউ তুমি পেয়ে যাবা, অর্থাৎ একই এমসিকিউ বারবার আসে। তো সেই জিনিসটা তোমাদের একটা সুবিধা, তোমরা ওই এমসিকিউটা প্র্যাকটিস করবা ভালোভাবে। আচ্ছা, তো ভিডিও শেষ মুহূর্তে এসে আমি তোকে বলবো যে আসলে সবকিছু মিলায়ে বিজিএস এ মার্ক তোলা কি খুবই কঠিন? বিজিএস যদি এটা ভেবেচিন্তে লেখা যায় তাহলে মার্ক লক্ষ্য করাটা কঠিন না, চাইলে আসলেই অনেক টেকনিক খাটিয়ে মার্ক তোলা যায়। আচ্ছা, তোর কি মনে হয় যারা আমাদের ভিউয়ার্স আছে, যারা আমাদের ভাইয়ারা আছে এসএসসি 26-এর, তারা শেষ মুহূর্তে এসে 7 দিন আছে, তারা হতাশ হয়ে আছে যে আসলে তারা পারবে কিনা, A+ পাবে কিনা, 80+ নাম্বার তুলবে কিনা, তো এই জিনিসটা নিয়ে কি তাদের অ্যাংজাইটি করা উচিত নাকি তাদেরকে একটু ফ্রি থাকা উচিত? যেহেতু তোমাদের এখন শর্ট সিলেবাস সিলেবাস কম ছোট, সেহেতু তোমরা একটু ফ্রি থাকতেই পারো। তোমাদের আসলে এখন সময় আছে, চাইলে এখনো শুরু করতে পারো পড়াশোনা, এখনো চাইলে 90+ পাওয়া সম্ভব। আচ্ছা, তো দেখো যেটা বলছিলাম যে তোমাদের আর মাত্র 7 থেকে 8 দিন আছে, এবং সমাজের আগে মানে বিজিএস এর আগেও হয়তো 1-2 দিন ছুটি আছে। তো তোমরা এই সমস্ত গ্যাপটা ভালোভাবে কভার করো। তোমরা কি করবা, দেখো বিজিএস ভালোভাবে যে যে চ্যাপ্টারগুলো রিডিং করবা, যে যে চ্যাপ্টার থেকে পড়বা সেটা আমি এখন তোমাদেরকে জানাবো। ওকে, তো সেই চ্যাপ্টারের ওই টপিকগুলো, মেন টপিকগুলো তোমরা পড়ে যাবা, এবং ওই টপিক থেকে বিগত বছরের যে সমস্ত সৃজনশীল আসে তোমরা হুবহু কমন পাবা। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে এখন যে যে টপিকগুলো বলবো প্রতিটি চ্যাপ্টার থেকে, জাস্ট এই টপিকগুলো তোমরা ভালোভাবে পড়ে যাবা, ইনশাল্লাহ তুমি এখান থেকে সিকিউ সম্পূর্ণ কমন পাবা। তো দেখো এবার তোমাদেরকে বলি তোমরা কোন কোন চ্যাপ্টার আছে এবং কোন কোন চ্যাপ্টারের কি কি তোমরা পড়বা। তো দেখো প্রথমে তোমাদের আছে হচ্ছে চ্যাপ্টার 2, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চ্যাপ্টার 2 তে আছে হচ্ছে বাংলাদেশ এর স্বাধীনতা। সো বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাসটা রয়েছে সেখান থেকে তোমরা কোন কোন টপিকটা পড়বা। সো নাম্বার 1 যেটা পড়বা সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ, নারী সমাজ এবং গণমাধ্যমের যে ভূমিকা, এই সম্পর্কিত তুমি কিছু পড়ে যাবা। তারপরে পড়বা হচ্ছে 7ই মার্চের অপারেশন সার্চলাইট সম্পর্কে। তারপরে পড়বা হচ্ছে মুজিবনগর সরকারের অবস্থান সম্পর্কে। সো এই তিনটা বিষয় তোমরা ভালোভাবে পড়বা, এবং বাকি বইটা একটু রিডিং পড়বা এমসিকিউ ভালো করার জন্য। সো এখান থেকে ইনশাল্লাহ তোমার সিকিউ কমন চলে আসবে। সো এবার আসি চ্যাপ্টার 3 এর ক্ষেত্রে। চ্যাপ্টার 3 তে কি কি আছে তোমাদের? চ্যাপ্টার 3 খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায়। চ্যাপ্টার 3 তোমরা মনে করো যে অনেক ইনফরমেশন দেওয়া। চ্যাপ্টার 3 তে গ্রহ নক্ষত্র, গ্রহদের যে সাল জানানি, কার থেকে কতটুকু দূরত্ব, কার থেকে কত কি, এগুলা মুখস্থ করার লাগে। আসলে ভাইয়া তুমি যদি এগুলা আগে থেকে না পড়ে থাকো, জাস্ট কোনো মতে একটু পড়ো, জাস্ট সূর্যর, তারপরে আমাদের পৃথিবীর এগুলোর যে আয়তন কত, এগুলোর হচ্ছে দূরত্ব একে অপরের থেকে কত, একটু মনে রাখার চেষ্টা করো। কেননা এখান থেকে এক সেট সৃজনশীল আসতে পারে, এবং আসেই, ইনশাল্লাহ আসবে। তো তুমি ওটা একটু রিডিং করে এমসিকিউ এর জন্য এবং শর্ট কোশ্চেনের জন্য, 4 নম্বরের জন্য, এবং এখান থেকে যে মেন বিষয়টা পড়বা সেটা হচ্ছে জোয়ার ভাটা, কারণ এবং প্রভাব। ভাইয়া এখান থেকে তোমাদের মিলায় নিও, তুমি একটা না একটা বোর্ডে এখান থেকে কারণ আসবে যে জোয়ার ভাটার কারণ কি ব্যাখ্যা করো। তারপরে আসবে হচ্ছে বিভিন্ন স্থানের ঋতু পরিবর্তন হওয়ার কারণ, এটা গ নম্বর ঘ নম্বর দুইটার জন্যই আসতে পারে। তারপরে আসবে হচ্ছে আমাদের পৃথিবী এবং অন্যান্য গ্রহের মধ্যকার তুলনা, অর্থাৎ তোমাকে দুইটা ইনফরমেশন দেবে যে এটা একটা ইনফরমেশন, এটা একটা ইনফরমেশন। এবার তোমাকে বলবে যে এই দুইটার মধ্যে কোনটা পৃথিবী এবং কোনটা মঙ্গল গ্রহ মনে করো, বা তোমাকে বলবে যে পৃথিবীর সাথে এক্স নম্বর গ্রহটার তুলনা করো, কোনটা বেশি উপযোগী থাকার জন্য, জীবজগৎ থাকার জন্য কোনটা বেশি উপযোগী। তো তোমার মনে করো এক্স নম্বর গ্রহের একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, এবং সেটা তুমি পড়ে যেহেতু তোমার মুখস্থ আছে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে তোমার ধরো মঙ্গল গ্রহ। যেহেতু মঙ্গল গ্রহ, এবার তুমি কি করবা, মঙ্গল গ্রহ এবং পৃথিবীর যে পার্থক্য বা তাদের মধ্যে যেটা ভালো সেটা তোমরা সুন্দরভাবে লিখে আসবা। সো এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবং আরেকটা জিনিস আসবে এখান থেকে, সেটা হচ্ছে ম্যাথ। কি ম্যাথ? এখানে আসবে হচ্ছে বিভিন্ন স্থানে সময়ের হচ্ছে পার্থক্য, প্রতিবাদ সময়ের যে ম্যাথগুলো রয়েছে এগুলো তোমরা কইরো, ইনশাল্লাহ একটা চলে আসবে। কারণ এইগুলো প্রতি বছরই আসে, আমাদের সময়েও আসছিল, তার বিগত বছরেও আসছিল, এবং তোমাদের সময় ইনশাল্লাহ আসবে। তো চলো এবার হচ্ছে আমরা দেখে আসি চ্যাপ্টার 6 থেকে তোমরা কি কি পড়বা। চ্যাপ্টার 6 হচ্ছে রাষ্ট্র, নাগরিক এবং আইন। এখান থেকে তোমরা সংজ্ঞাগুলো ভালো করে পড়বা, এটা এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট। যে আসলে রাষ্ট্রের উপাদান কি, তারপরে হচ্ছে কে কোন সংজ্ঞাটা দিয়েছিল, এই সংজ্ঞাগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা ক এবং খ নম্বরের জন্য। এবং গ নম্বর ঘ নম্বরের জন্য দেখো কি কি পড়বা, রাষ্ট্রের উপাদান কি কি, রাষ্ট্রের উপাদান কিভাবে কাজ করে, কিভাবে গঠিত হয়, তারপরে রাষ্ট্রের কাজ, তারপরে হচ্ছে নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য, এবং আইনের উৎস। তো এই কয়টা বিষয় তুমি ভালোভাবে এখান থেকে পড়বা, তাহলে দেখবা চ্যাপ্টার 6 থেকে তোমার সৃজনশীল 100% কমন চলে আসবে। এবার দেখো আমাদের সবচেয়ে মেন চ্যাপ্টার, এবং এখান থেকে সৃজনশীল লেখা সবচেয়ে ইজি, এবং এখান থেকে একটা কোশ্চেন শিওর আসবে, সেটা কি, সেটা হচ্ছে চ্যাপ্টার 13, যেটা হচ্ছে
বাংলাদেশের সামাজিকীকরণ সামথিং একটা অধ্যায়। সো বাংলাদেশের সামাজিকীকরণ যে অধ্যায়টা আছে এখানে দেখো কি কি জিনিস তোমরা পড়ে যাবা সিকিউ এর জন্য 100% আসবে। পরিবারের প্রকারভেদ, একক পরিবার কোনগুলো, যৌথ পরিবার কোনগুলো, কোনটা কি পরিবার, এই জিনিসগুলো নারী কেন্দ্রিক কোনটা, সমাজ কেন্দ্রিক পুরুষ কেন্দ্রিক কোনটা, এই জিনিসগুলো তোমরা পড়বা। তারপরে পড়বা হচ্ছে সামাজিকীকরণের উপাদান, সামাজিকীকরণের উপাদান এবং সামাজিকীকরণে গ্রাম এবং শহরের সামাজিকীকরণের মধ্যে পার্থক্য, কোনটা বেটার কোনটা খারাপ সেটা তোমরা এখান থেকে পড়বা। এবং বিশ্বাস করো ভাইয়া এখান থেকে তোমাদের এক সেট প্রশ্ন 100% আসবে, বিশেষ করে গ্রাম এবং শহরের সামাজিকীকরণের মধ্যকার পার্থক্য। তো এই জিনিসটা তুমি মিলায় নিও, যদি তোমার প্রশ্ন না আসে তুমি পরীক্ষা দেওয়ার পরে এসে আমাকে যা ইচ্ছা তাই বলো, বাট বিশ্বাস করো এখান থেকে শিওর থাকো তুমি 100% এখান থেকে একটা সৃজনশীল আসবেই। সো এবার দেখো আমাদের আর তোমাদের কি কি চ্যাপ্টার রয়েছে। আর তোমাদের রয়েছে হচ্ছে চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 কি? চ্যাপ্টার 10 এ রয়েছে হচ্ছে জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা। তো তুমি এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং বাংলাদেশের সাথে অন্য দেশের অর্থনৈতিক অবস্থার যে পার্থক্য বা যে সম্পর্ক সেটা একটু পড়ে যাওয়ার চেষ্টা করবা। তারপরে হচ্ছে সম্পদ সংরক্ষণ আসলে কি বলতে কি বোঝায়, তারপরে হচ্ছে ধনতান্ত্রিক ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা বলতে কি বোঝায় এবং এদের দুইজনের মধ্যে পার্থক্যটা আসলে কি এবং এখানে অর্থ ব্যবস্থা কিভাবে কার্যকলাপ হয় সেই বিষয়টা একটু রিডিং করে যাবে এবং সৃজনশীল লেখার মতো করে তুমি পড়ে যাবে এবং বিগত বছরের কিছু বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করো এবং পড়ো। তারপরে দেখো সবচেয়ে লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11 এ কি রয়েছে? চ্যাপ্টার 11 হচ্ছে তোমাদের যে যে জিনিসগুলো তোমরা পড়বা সেটা হচ্ছে মোট জাতীয় উপাদান, মানে জিডিপির যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে তোমরা পড়বা মোট জাতীয় উপাদান, তারপর হচ্ছে দেশজ উপাদান, তারপরে হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এবং উন্নত এবং অনুন্নত দেশের অর্থনৈতিক ব্যবস্থা। সো এই যে ছিল তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ব্রিফিং যে তোমরা কোন কোন টপিকগুলো এই চ্যাপ্টার থেকে পড়ে আসবা। এবার আমি তোমাদেরকে বলি যে এই যে 6টা চ্যাপ্টারের মধ্যে থেকে মাত্র 5টা চ্যাপ্টার পড়েই কিভাবে তুমি 5টা সিকিউ এর সম্পূর্ণ আনসার করবা। দেখো এর জন্য তুমি পড়বা চ্যাপ্টার 2, যেটা খুবই ইজি একটা অধ্যায় সৃজনশীল লেখার জন্য, বাংলাদেশের স্বাধীনতা। এখান থেকে জাস্ট তুমি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটা ভালো করে পড়বা এবং নারীদের অবদান এবং অপারেশন সার্চলাইট কেন হয়, কিভাবে হয়, কারা করে, কতজনকে মারে, এই জিনিসগুলো আসলে ভালোভাবে পড়বা। এবং এরপরে আসে হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার সময়, বিভিন্ন স্থানে সময়ের পার্থক্য, তারপর হচ্ছে জোয়ার ভাটা হওয়ার কারণ এবং হচ্ছে তোমার বিভিন্ন স্থানের ঋতু পরিবর্তন হওয়ার কারণ, এই জিনিসগুলো, এই 3টা বিষয় তুমি ভালোভাবে পড়বে এবং বিগত বছরের কিছু বোর্ড কোশ্চেন সলভ করার চেষ্টা করবা। এরপরে আসে হচ্ছে চ্যাপ্টার 13। চ্যাপ্টার 13 এ কি কি আছে? এখানে আছে হচ্ছে ওই যে সামাজিকীকরণ অধ্যায়টা, যেটা 100% একটা সিকিউ তুমি কমন পাবে এবং তোমাকে দেখবা শর্ট কোশ্চেনে তোমাকে দিয়ে দেবে সামাজিকীকরণ বলতে কি বোঝো। এই প্রশ্নটা যদি না আসে তাহলে তুমি আমার নাম পাল্টাই রেখো, এই প্রশ্নটা 100% আসবে, যে কোনো বোর্ডে এই প্রশ্নটা আসবে, সামাজিকীকরণ বলতে কি বোঝো। সো এখান থেকে 13 অধ্যায় থেকে সামাজিকীকরণের এই বিষয়গুলো পড়বা। এরপরে তুমি আর একটা দুইটা অধ্যায় পড়বা, যে কোনো একটা স্কিপ করতে পারো, বাট পড়ে যাও, সবগুলো পড়ে যাও, যেহেতু রিডিং পড়ার ব্যাপার আসলে। তো আর একটা চ্যাপ্টার পড়বা, সেটা হচ্ছে তুমি চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 এ কি রয়েছে? বাংলাদেশের নাগরিক অবস্থা, মানে এটা হচ্ছে নাগরিক ও রাষ্ট্রীয় আইন। সো এই চ্যাপ্টারটা খুব ইজি, যে রাষ্ট্রের উপাদান কি কি, রাষ্ট্রের কাজ কি কি, ঐচ্ছিক কাজ অনৈচ্ছিক কাজ কিভাবে, রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য কি কি এবং আইনের উৎস থেকে আইন আসে। So এই জিনিসগুলো আসলে পড়বা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, তুমি যে কোনো একটা চ্যাপ্টার তুমি ইচ্ছা মতো পড়তে পারো, যেমন বাংলাদেশের জাতীয় সম্পদ এবং মোট জাতীয় উৎপাদন, এই দুইটা কাছাকাছি একই ধরনের চ্যাপ্টার। সো তুমি এই দুইটার মধ্যে থেকে বিশেষ করে চ্যাপ্টার 10টা পড়ে যাও, বাংলাদেশের জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা। এখান থেকে ইনশাল্লাহ তোমার সিকিউ চলে আসবে যে মিশ্র ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থ কোনটি সমাজতান্ত্রিক এবং কোনটি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কোনটি বেটার। সো এই জিনিসগুলো তোমরা পড়বা। তো ভাইয়ারা কোনো প্যানিক করার দরকার নাই, অ্যাংজাইটি নিও না। তোমাদের যা যা বললাম, যে যে সাজেশনগুলো দিলাম, যেভাবে তুমি, আমি তোমাদের তৌফিক ভাইয়ার গল্পটা তোমাদের বললাম যে সে মাত্র 35 থেকে কিভাবে 91 পেয়েছিল এসএসসিতে, সেই জিনিসগুলো তোমাদের বললাম। সো আশা করছি তোমরা ইন্সপায়ার্ড হয়েছো, মোটিভেট হয়েছো। সো ভিডিওটি সম্পূর্ণ যদি দেখে থাকো, ইনশাল্লাহ আমি জানি তোমরা দেখেছো এবং তোমরা দেখার পরবর্তীতে আমি জানি তোমাদের ভিতরে একটা কনফিডেন্ট আসছে যে ভাইয়ারা পারলে আমরা কেন পারবো না। এখনো টাইম আছে ভাইয়া, 7 থেকে 8 দিন সময় তোমাদের এখনো আছে। ভালোভাবে পড়ো, যে যে সাজেশনগুলো দিলাম, যে যে চ্যাপ্টারগুলো বললাম সেগুলো ভালো করে পড়ে যেও। আর তোমাদের যে যে বললাম, আমি যেগুলো বললাম আর কি, যে এই চ্যাপ্টার থেকে এই বিষয়গুলো পড়ে যাবা, সেগুলো আমি পিডিএফে তোমাদেরকে ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আমি তোমাদেরকে পিন করে দেবো পিডিএফ আকারে, যে এই অধ্যায়ের এই টপিকগুলো পড়ে যেও। সো ভাইয়ারা আজকের মতো এতটুকুই। আশা করছি তোমাদের এসএসসি পরীক্ষা অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে। টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষা দিও এবং এই কয়েকদিন একটু রেগুলার করো। আল্লাহ হাফেজ। এবং মেন যে জিনিস, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভাইয়া। তোমাদের জন্য আরও সামনে কঠিন কঠিন ভিডিও নিয়ে আসবো, যেগুলো দেখলে তোমরা অনেক উপকৃত হবে। আল্লাহ হাফেজ।